সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে শারমিন, কুয়াশা ক্লাসিকে। আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেই গল্পটি শুনবো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি আপনারা শুনেছেন, আগে কলঙ্কিনী রাধা। হ্যাঁ, তারই আমরা দ্বিতীয় পর্বটি আজকে শুনবো এবং লিখেছেন ভুতুম প্যাঁচা। গল্পটির নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। ভুতুম প্যাঁচা লেখা কলঙ্কিনী রাধার দ্বিতীয় পর্ব শুনতে চলে যাচ্ছি আমরা এখন। তো বলুন তো রাজেশবাবু, আপনি কি যেন বোঝাতে চাইছিলেন? দেখুন বজ্রবাবু, আপনি তো বুঝতেই পারছেন যে একজন প্রতাপশালী পুলিশ অফিসার একটা করাপশনে ডুবে থাকা রসগোল্লার মতো ফুলে ওঠা এমএলএর কাছে কি চাইতে পারে? আচ্ছা বজ্রবাবু, আপনার কাছে কি মনে হয় গান্ধীজির গোলাপি ছবিগুলো বেশি সুন্দর ছিল না? ও জিও, আমি তো শুরুতে একটু ভমকেই গিয়েছিলাম আপনার দাবাং স্টাইলের কথাবার্তা শুনে। তো রাজেশবাবু বলুন না, কত খাবেন? তো কত খাওয়াবেন? আপনি বললে একটু ভালো হতো না? না বজ্রবাবু, নিজের ঢোলটা নিজের পেটানোটা কেমন যেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, সমঝ গেয়া। আজ সন্ধ্যায় তাহলে আপনার কোয়ার্টারে আপনার নজরানাটা পৌঁছে দেওয়া হবে, আর সাথে রাতের খাবারটাও দিয়ে দিব। না, ডিরেক্ট নুন খাওয়াটা ঠিক হবে না বজ্রবাবু। তার থেকে বরং আপনি একটা কাজ করুন তো, আমার জন্য ওই তরিতরকারি, মাছ, মাংস এগুলো একটু বাজার করে পাঠিয়ে দিবেন। কেন রাজেশবাবু? আমি তো বললাম রাতের খাবারটা আমি আপনাকে পাঠিয়ে দেব। আপনার আবার রান্না বান্না কেন করতে হবে? এত দূর জার্নি করে এসেছেন, আজ না হয় আপনি আর বৌদি রেস্ট করলেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি বজ্রবাবু, আমি আনম্যারিড আর নিজের রান্নাটা নিজেই করতে পছন্দ করি। আচ্ছা ছাড়ুন ওসব কথা, আপনাকে যেটা বললাম অতটুকু করতে পারলেই আমি যথেষ্ট খুশি হব। আপনি আসলেই মজার মানুষ আছেন রাজেশবাবু। আপনাকে বোঝা আসলেই বড় কঠিন। তা বলুন, কোথায় নামবেন? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। ওই জোড়া পাহাড়ের মাঝখান দিয়ে গ্রামে ঢুকতে যে পথটা, ওটার কাছাকাছি। জোড়া পাহাড়? কেন ওখানে কেন? আর বলবেন না, ওই আসবার পথে এই গ্রামে ওই জোড়া পাহাড়ের ওখানে বাইকটা নষ্ট হয়ে গেল। তারপর পাশে একটা গ্যারেজ পেলাম, ওখানে বাইকটা রেখে এসেছি, ওটাই আনতে যাব। হে কানাই, আমাকে বাড়িতে রেখে তারপর ওই বাবুকে ওখানে নামিয়ে দিয়ে আসবি। রাজেশবাবু, হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল, কিছু মনে করবেন না। বজ্রবাবু, আপনি ঠিক আছেন তো? হঠাৎ আপনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে। কই না না, ওই যে বলছিলাম না আমার বাবা। আপনার বাবার আবার কিছু হয়েছে নাকি? না না, বাবা তো গত হয়েছে মেলা দিন হলো। আসলে বাবা বলতো সময়ের কাজ সময় করতে হয়। তা ওই যে একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই আর কি একটু পালপিটেশন হচ্ছে। এই তো আমার বাড়ি চলে এসেছে। রাজেশবাবু, আমি নামছি, আপনি তাহলে যান, আপনার কাজ শেষ করুন, আপনার সাথে আবার পরে দেখা হবে। এ কানাই, তুই বাবুকে নামিয়ে দিয়ে জলদি আসিস, কিন্তু আবার ক্লাবে যেতে হবে। আসছি তাহলে। হ্যাঁ আসুন। আর যেটা বললাম, নজরানাটা ঠিক টাইম মতো না এলে কিন্তু বুঝতেই পারছেন। নমস্কার। রাজেশবাবু, আপনার কথাটা কেমন যেন শোনাচ্ছে। ওই যা ভাবছেন সেটাই। নমস্কার। বুঝলাম না, মালটার কি হাগা পেয়েছে নাকি? এ কানাই, চলো ভাই, 5:30 বাজতে চললো। বাবু, ও বাবু, আমরা চলে আসছি। হ্যাঁ সরি, কখন যেন চোখটা লেগে এসেছিল। এ কি, এ তো সন্ধ্যা পেরিয়ে রাত। বাবু, আমি কি থাকবো না চলে যাবো গাড়ি নিয়ে? হ্যাঁ না, তুমি চলে যাও, আমি এখান থেকে আমার বাইকটা নিয়ে চলে যাব। ঠিক আছে বাবু। ও বাবু, একটা কথা। হ্যাঁ না, কিছু মনে করবেন না, এই জায়গাটা বেশি ভালো না, কাজ ফুরলে জলদি জলদি এখান থেকে কেটে পড়ুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
এ কি, গ্যারেজটা কি বন্ধ হয়ে গেল নাকি? এই গ্যারেজটা কি বন্ধ হয়ে গেল? কেউ কি আছেন ভেতরে? ওই তো, মেঘদূতকে তো সামনেই রেখে দিয়েছে। স্পর্কগুলো ঠিক করেছে, কিন্তু গ্যারেজ যদি বন্ধ হয় তাহলে চাবি পাবো কোথায়? মেকারের নাম্বারও তো নেই। বাবু, আপনি আচ্ছা লোক আছেন, আপনাকে বললাম বিকাল বিকাল আসতে, আর আপনি এই কানাডাতে এলেন। ধরুন, এই যে আপনার চাবি। যত সব জঞ্জাল এই সন্ধ্যার সময় এসেছে, শুধু থানার পরিচয়টা দিয়েছিল বলে, তাহলে কবেই গাড়ি ফেলে চলে যেতাম। আরে আরে, কি হলো কি, মানে এত হনহনিয়ে কোথায় যাচ্ছেন? টাকাটা নিয়ে যান। না না বাবু, টাকাটা আমি পরে থানায় এসে আপনার কাছ থেকে নিয়ে যাব। আপনি এখান থেকে চলে যান, জায়গাটা বেশি ভালো না। যেন ভূত দেখেছে। এই জন্যই গ্রামের দিকে কেস নিয়ে আসতে ইচ্ছে করে না। সন্ধ্যা নামতে না নামতেই সবার অন্য কোষ যেন কাঁধে উঠে যায়। এ কি, আবার তো সেই জোড়া পাহাড়ের এখানে চলে এলাম। দেখো দেখি কাণ্ড, তাড়াহুড়োয় বেরোতে গিয়ে বাঁদিকে না গিয়ে সেই ডান দিকে মোড় নিয়ে আবার জোড়া পাহাড়ের দিকে চলে এসেছি। যাই, বাইকটা ঘোরাই। এই গ্রামে তো ভালোই ঠান্ডা দেখছি। গরম কাপড় তো কিছুই আনিনি। না বাবা রাজেশ, বিয়েটা এবার করতেই হবে। এ কি, বাচ্চার হাসির শব্দ শুনলাম মনে হচ্ছে। এত রাতে এই জঙ্গলের মাঝখানে বাচ্চার হাসি কোত্থেকে? এখন আবার কাঁদছে। নির্ঘাত কোনো বাচ্চা গ্রামের থেকে হারিয়ে এখানে চলে এসেছে। না, গিয়ে দেখতে হবে। রাজেশ বাইকটাকে একটু সাইড করে জঙ্গলের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ হাঁটবার পর দেখলো চারিদিক নির্জন, কিন্তু না, হঠাৎ আবার সেই বাচ্চার কান্নার শব্দটা রাজেশের কানে আসতেই সেদিকে রাজেশ ছুটে গেল, কিন্তু আবারও চারিদিক নিস্তব্ধ। এমন অবস্থায় বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে ছুটাছুটি করলো রাজেশ। এই জন্য এক গোলক ধাঁধায় আটকে গেছে রাজেশ। যখনই ওভাবে বের হয়ে চলে যাবে তখনই ওই বাচ্চার কান্নার শব্দ এক এক দিক থেকে ভেসে আসে। কিন্তু এই ছোটাছুটির মধ্যে রাজেশ বুঝতে পারেনি যে সে কখন পাহাড় চূড়ায় উঠে গিয়েছে। শুধু তাই না, এক পর্যায়ে ক্লান্ত শরীরে রাজেশ পাহাড়ের একটা খাড়া খাদের ঠিক পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখন ওর কাঁধে কে যেন হাত রাখে। রাজেশ চমকে ঘুরে তাকাতে গিয়ে ওর পা গিয়ে লাগে একটা খড়ার মধ্যে। পায়ে ধাক্কা লেগে খড়াটা পাহাড় থেকে পড়ে ভেঙে যায়। আর ঠিক সেই সময় রাজেশও প্রায় পড়ে যেতে গিয়েছিল খাদে। বাবু 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 বাবু, আমি ধরেছি আপনার হাত বাবু। আপনি পড়বেন না বাবু, পড়বেন না, আপনি পড়বেন না বাবু। বাবু বাবু, আসুন আসুন, খাদের কোণা থেকে সরে আসুন, আসুন আসুন আসুন। চৈতন্য, এভাবে কেউ পেছন থেকে এসে মানুষকে আটকে দেয় নাকি? আমি তো এখনই খাদে পড়ে যেতাম। পড়তেন না, পড়তেন না, পড়তেন না। আমি তো ছিলাম। আপনি 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 এখানে এসেছেন কেন? আর বলো না, বাইক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বাচ্চার কান্নার শব্দ শুনে ভাবলাম কোনো বাচ্চা আবার হারিয়ে গেল কিনা। দেখতে ঢুকেছিলাম জঙ্গলে। কখন যেন খুঁজতে খুঁজতে এই পাহাড়ের উপরে উঠে গিয়েছি। এত খুঁজলাম, তবু ওই বাচ্চাটাকে পেলাম না। নাতি 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 ভারী দুষ্টু। চলেন, পাহাড় থেকে নামতে হবে। হ্যাঁ, রাত তো অনেক হচ্ছে, সেই ভালো, চলো নেমে যাই। রাজেশ আর চৈতন্য পাহাড় থেকে নামতে থাকলো। পাহাড় থেকে নামবার সময় চৈতন্য আগে হাঁটছে, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে রাজেশকে। নামবার পথে রাজেশ চৈতন্যকে ক্ষণে ক্ষণে বেশ কিছু প্রশ্ন করলো, কিন্তু চৈতন্য একটা কথাও বোঝে না। কান ফাটানো ঝিঝি পোকার শব্দের মাঝে চির ধরিয়ে ওরা দুজন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে নেমে যাচ্ছে জোড়া পাহাড় থেকে। প্রায় 5 মিনিট হাঁটবার পর ওরা মেঘদূতের সামনে এসে দাঁড়ালো। আর ঠিক সেই সময় চৈতন্য শুধু এইটুকু বলল, চলে যান, আর এখানে থাকা হবে না, না না ঠিক হবে না। রাজেশ মেঘদূতে উঠে বসল, কিন্তু অদ্ভুত বিষয়, পিছনে তাকিয়ে
যে কিনা রাজেশ চৈতন্যকে বলতে যাবে যে আপনি উঠুন, আমি আপনাকে গ্রামে কোথাও নামিয়ে দিচ্ছি। পিছু ফিরে রাজেশ দেখে চৈতন্য সেখানে নেই। এবার রাজেশের একটু একটু ভয় করছে। চৈতন্য কোথায় গেল? রাজেশের বাইকে উঠতে উঠতে ঝিঝি পোকার শব্দ যেন আরও জোর হতে লাগলো, আর এখন শব্দটা রাজেশের কানে লাগছে। জোড়া পাহাড়ের মাঝে শুধু রাজেশ আর রাজেশের মেঘদূত। বাইকের আলো যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। রাজেশের অস্বস্তির পরিমাণ এখন চরমে। সে আর অপেক্ষা করল না, এক কিকে মেঘদূতকে স্টার্ট করে জোরে বাইকটাকে টানতে থাকলো গৌরীপুর গ্রামের দিকে। 15 থেকে 20 মিনিট বাইক টেনে রাজেশ কোয়ার্টারে ফিরে যেন দেহে দম ফিরে পেল। ঘরে ঢুকে রাজেশ সোজা শাওয়ারে গেল। আজ সন্ধ্যা থেকে রাজেশের সাথে কি কি ঘটল তা এখনও রাজেশের পুলিশি মস্তিষ্ক প্রসেস করবার চেষ্টা করছে। আর ঠিক অমন সময় ঘরের দরজায় বেল। আরে আপনি ডাক্তার দেখিয়েছেন? কি বললো ডাক্তার? হ্যাঁ স্যার, আপনার রাতের খাবারটা নিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে এসে আপনার জন্য রান্না করেছি। কিন্তু আপনি এত রাতে আবার আসতে গেলেন কেন? কাশিম সাহেবকে পাঠিয়ে দিলেই তো পারতেন। ও স্যার, আপনাকে বলা হয়নি, ডাক্তার দেখিয়ে ফেরবার পথে আমাদের অটোটা উল্টে গিয়েছিল। তখন আব্বুর পায়ে বেজায় চোট পেয়েছে। আগামী কয়েকদিন হয়তো উনি থানায় যেতে পারবেন না। কি বলছেন? বেশি খারাপ অবস্থা নাকি ওনার? আর আপনার লাগেনি তো? হালকা লেগেছিল, ও কিছু না। আপনি এই অবস্থায় আবার খাবারটা কেন আনতে গেলেন? না না, আপনি কাজটা একদম ঠিক করেননি। কিন্তু কথা দিয়ে তার বরখেলাপ কিভাবে করি বলুন? আপনি চিন্তা করবেন না, কষ্ট আমাদের জীবনের একটা অংশ। বরং আপনাদের মতো গুণবান মানুষদের একবেলা আপ্যায়ন করতে পারলে কষ্ট খানিকটা হলেও ঘোচে। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, দিন খাবারটা। আর বেশ রাতও হয়েছে, আপনি তাহলে বাড়ি যান। আসছি তাহলে। হ্যাঁ প্রতাপবাবু। রাজেশ স্যার, আপনি ঠিক আছেন তো? কেন, আমার আবার কি হবে? স্যার এত কথা বলার সময় নেই, আপনি কোথায় আছেন এখন? আমি আমার কোয়ার্টারে আছি। কেন? স্যার আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখেন, আমি ফোর্স নিয়ে এখনই আইতেছি। প্রতাপ সাহেব থামুন, আগে কি হয়েছে সেটা বলুন, তারপর আমি বলছি কি করবেন। স্যার বোঝার চেষ্টা করেন। আচ্ছা আমি আপনাকে একটা রেকর্ডিং পাঠাচ্ছি, আমি আস্তে আস্তে আপনি ওটা শুনতে থাকেন। আচ্ছা ঠিক আছে। বস, আমি পুলিশ বড়বাবুকে নামিয়ে দিয়েছি। আমি কি বাড়ি আসবো না সোজা ক্লাবে যাব? তুই শিমুলতলির মোড়ে গাড়ি নিয়ে দাঁড়া, পার্টির আরো 7-8টা ছেলে পাঠাচ্ছি ওখানে। পুলিশের বড়বাবু যখন ওই পথ দিয়ে ফিরবে তখন বুঝতেই তো পারছিস কি করতে হবে। ওই শালা জটমাল আছে, ওকে রাখলে বাবাল হবে। বড়িটা নিয়ে জোড়া পাহাড়ে ফেলবি। আর শোন, উপর থেকে একটা বড় পাথর দিয়ে বড়িটা এমন ভাবে থেতলাবি যেন দেখে মনে হয় অ্যাক্সিডেন্ট। ওকে বস, আমি কাজ শেষ করে আপনাকে কল দিচ্ছি। স্যার 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 আমি আসুন প্রতাপবাবু। স্যার শুনছেন রেকর্ডিংটা? হ্যাঁ শুনলাম, আসুন ভেতরে আসুন। স্যার আপনি চিন্তা করবেন না, আমি অলরেডি পাশের 2 থানা থেকে ফোর্স নিয়ে আসছি। আরও অন্য 2 থানার সাথে কথা হয়েছে, ওরা আইতেছে। প্রতাপবাবু শুনুন, যতক্ষণ আমার সাথে আমার এই 9mm আছে ততক্ষণ কেউ আমার কোনো কিচ্ছু করতে পারবে না। কিন্তু আপনার এই পরিমাণ চিন্তার কারণটা কি বলুন তো? স্যার আমি রেকর্ডিংটা শোনার সাথে সাথেই ওই জায়গায় গিয়ে ওই পার্টির সব পোলাপানগুলারে অ্যারেস্ট করছি। আর এরপর আপনারা মেলা খুঁজেছি, কিন্তু সন্ধ্যার পর থেকেই আপনার কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, আমি ওই একটা জায়গায় আটকা পড়ে গিয়েছিলাম। যাই হোক, ছেলেগুলো তো অ্যারেস্ট হয়েছে আর ফোর্সও আনিয়েছেন। এত চাপ নেই। রাতে ডিনার করেছেন? জি মানে স্যার, না স্যার। ভেরি গুড, আসুন রাতের খাবার খেয়ে নিই। স্যার আপনি ব্যাপারটাকে অনেক হালকা করে নিতেছেন। বজরা একটা হারামির বাচ্চা আছে, ও আপনার কোনো একটা ক্ষতি না করে ছাড়বে না স্যার। প্রতাপবাবু আসুন, খাবার খেতে খেতে কথা বলি। তো প্রতাপবাবু, আপনার মতে এখন আমাদের কি করা উচিত?
আমাদের মনে হয় এখন ওই বজরার রাজনৈতিক বাপের সাথে দেখা করা উচিত। কিন্তু প্রতাপবাবু, বাবা কি তার ছেলেকে শাসন করবে? স্যার, ওই কৃষ্ণকান্তলাল বাবু অনেকদিন ধরে বজরার উপর ক্ষেপে আছে। আমার মনে হয় আপনি গেলে একটা ভালো ফলই পাবেন। কিন্তু প্রতাপবাবু, আপনার এই একদিনের মধ্যে বিস্তর হৃদয় পরিবর্তনে আমি বিমোহিত। আসল ঘটনাটা কি বলুন তো? স্যার, দিন শেষে তো আমি আমার জাতি ভাইদের পাশে এসেই দাঁড়াবো, সে আমি যে ধরনের মানুষই হই না কেন। এই টোটাল প্ল্যানিংয়ের মাঝখানে আপনার ভূমিকাটা কি বলুন তো? স্যার দেখেন, শরীরে রোগ হইলে তো ওষুধ দেওয়াই লাগে, আর সে ওষুধের দুইটা পার্ট থাকে, একটা রোগ চিহ্নিত করে আর একটা রোগ খতম করে। আমি এই অপারেশনে না হয় রোগ চিহ্নিতকারী হিসেবেই থাকবো। স্যার, রোগ চিহ্নিতকারী আর ওই রোগ এর মধ্যে কিন্তু একটা মিল সবসময় থাকে। ওয়েল, তাহলে জলদি খাওয়া শেষ করে নিন। আজ রাতে আমরা বজার সমস্ত অবৈধ কারখানার থেকে শুরু করে ঠিক সব কিছুতে রেড করব। আমাদের সাথে এখন 2টো প্লাটুন আছে, আর আরও 2টো অন দ্য ওয়ে আপনি বললেন। এই 4টাতেই হয়ে যাবে। আর আর্মসের যে পারমিশন আছে ওটা আমি রেড শেষ করে এসে তারপরে দেব। স্যার, আজ রাইতেই? প্রতাপবাবু, আজ সকালে আমি আপনাকে কি বলেছিলাম? জি স্যার, আপনি হচ্ছেন সেই তুফান যে কিনা সময়ের আগেই আঘাত করে। এক্স্যাক্টলি, গেট রেডি। ইয়েস স্যার, কিন্তু স্যার একবার কৃষ্ণকান্ত লালবাবুর সাথে। আপনি তো কথা বলেছেনই, তাতেই হবে। আমি কথা বলেছি তা আপনি কি করে জানলেন স্যার? প্রতাপবাবু দেখুন, আপনি হচ্ছেন সার্ভাইভার, আর আপনি এবার বুঝে গিয়েছেন যে কোনোভাবে এবার আর আপনি বজরাকে বাঁচাতে পারবেন না। তাই বজরার বাবা কৃষ্ণকান্তের সাথে যে এখানে আসবার আগে আপনি একটা ডিলিংস করে এসেছেন সেটা আমি ধরে নিন জানি। শুনুন, বোকা সেনাপতি যুদ্ধক্ষেত্রে কতটুকু তার বুদ্ধি খরচ করতে পারে সেটা অ্যাটলিস্ট রাজার জানা থাকতে হয়, কারণ মির্জাফর তো মির্জাফরই এই বাংলার মাটিতেই করেছিল। তাই আপনাকে বলে দিচ্ছি, আমার সাথে ওই বেশি বেশি চালাক চালাক ভাইচারা দেখানো দরকার নেই। খাওয়াটা শেষ করে হাত ধুয়ে নিন, আমি রেডি হয়ে আসছি। রাজেশ আসলে আনপ্রেডিক্টেবল। আজ মাত্রই এই গ্রামে চার্জ নিয়ে এসেছে, আর আজকের মধ্যে সে এত বড় একটা রেড কন্ডাক্ট করতে যাচ্ছে। কিন্তু আসলে ওর মনের ভেতরে চলছিটা কি? এত তাড়াহুড়োই বা কেন সব কাজে? আর প্রতাপ, ওর নিয়তটা আসলে কি? হঠাৎ করে প্রতাপের এই পরিবর্তনের মাঝেই বা কি গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে? আজ রাতের রোমাঞ্চকতা যেন আমাকেই শিহরিত করে তুলছে, যেন কোনো এক অলক্ষীর বীণা শুনতে পাওয়া যাচ্ছে। সবই যেন কেমন ছকে মিলে যাচ্ছে, কিন্তু পুরোটাই কোনো একটা জায়গায় কেমন যেন খাপ ছাড়া। বজরা, তুই আমাকে বিয়ে করবি লাই? কে 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 কইল এই কথা? ও স্বপ্ন, স্বপ্ন দেখছিলাম, কিন্তু 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 এতদিন পরে ওর গলা আবার কেন? না, কাল কাল পুরোহিতকে বলতে হবে, পাহাড়ের উপর উনি যে মন্ত্রপুত খরাটা রেখে এসেছে সেটা যেন একবার চেক করে আসে। বাজে কটা? এ কি 12টা? কানাইটা কল করলো না যে কাজ শেষ করে? জোড়া পাহাড়ে উঠে ওরা কোনো গরমিল করলো না তো? আবার গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। বৈদ্য, আরে বৈদ্য, আরে সালা রে বৈদ্য, কই গেলি? সালা মালিকের চেয়ে নকারের নটাঙ্কি বেশি। নির্ঘাত সালায় পাউয়া মেরে পড়ে আছে। সালা ওর গাড়ে গিয়ে যদি একখান লাথি না মেরেছি। বৈদ্য, আরে এই হারামির বাচ্চা বৈদ্য, ওই তো হারামির বাচ্চাটা কিচেনের সামনে চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। বৈদ্য, এই বৈদ্য, বৈদ্য, আরে এই বৈদ্য। কে 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 এই কে? ঘরের ভিতরে বাচ্চা ঢুকলো কোত্থেকে? বৈদ্য, বৈদ্য, এই বৈদ্য, ওঠ না, ওঠ। এটা কি? এ তো কোনো মানুষের বাচ্চা নয়, একটা 10-12 ইঞ্চির মাংসের দলার মতন, অনেকটা রেমড়ে পোকার মতন আকৃতির। না না, এ তো মানুষের বাচ্চার ভ্রূণ। আলো আসতে দেখলো বজরা যে সেই ভ্রূণের মুখে একটা আদল আছে, আছে তার গুটিসুটি 2টো হাত আর 2টো পা।
মুখের অংশে চোখের জায়গায় দুটো কালো ফুটো, ঠোঁটটা ছোট কিন্তু সেটা ছেঁড়া। দুপাশে সে মুখ দিয়ে শব্দ করছে বাবা বাবা, আর গুটি গুটি হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে বজ্রার দিকে। বজ্রা বৈদ্যর উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। বৈদ্য বৈদ্য, এই বৈদ্য, ওঠ না ওঠ না ওঠ, দেখ ওইটা কি দেখ, আরে ওঠ হারামজাদা। বজ্রার কথা শেষ হতে না হতেই চাদরের নিচ থেকে বের হয়ে একটা পচা গলা লাশের হাত খপ করে বজ্রার হাত চেপে ধরল আর বলে উঠল, বজ্রা, এত ভয় পাচ্ছিস কেন? ও তো আমাদেরই সন্তান। দেখ ওর হাত পাগুলো ঠিক তোর মতো হয়েছে, আর মুখটা আমার মতন, কিন্তু কথা করছিল না, তাই আমি ঠোঁটটা ফেরে বড় করে দিয়েছি। দেখ বজ্রা, কি সুন্দর করে ডাকছে তোকে। এ কথা শুনেই বজ্রা চাদরটা মুখ থেকে টেনে সরালো। ও দেখল এ তো বৈদ্য নয়, এ তো একটা পচা গলা লাশ। গালের একদিকের মাংস নেই, সেখান থেকে গড়িয়ে পড়ছে সাদা পুঁজ, ঠোঁট ফেটে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু সে ঠোঁটে হাসি। চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বজ্রার দিকে। মাথার একটা দিক থ্যাতলানো। এতটা বিকৃত একটা লাশ, কিন্তু কার লাশ সেটা চিনতে বজ্রার এক মুহূর্ত সময় লাগলো না, কারণ এই বিকৃত মুখটাতে কোনো এক সময় বজ্রা দিয়েছিল অগণিত আবেগী চুমু। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রাধা, মৃত রাধার লাশ কথা বলছে বজ্রার সাথে। ও বজ্রা, তুই এত ডরাচ্ছিস কেন? তুই না বলেছিলি তুই আমার, কিন্তু ওই জন্মে না, তাই তো তোকে এই জন্মে নিতে এলাম। চল বজ্রা, হ্যাঁ চল, তোর সময় হয়ে এসেছে, চল। না 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 না, কি দেখলাম আমি সব? ও স্বপ্নও দেখছি। 12টা বাজে, পানি পানি। এই কে কে কে? ও ফোন ফোন, তোরাতে নিমাই কল করছে কেন? হ্যালো বাবু, আপনি কোথায়? কোথায় আর থাকবো, বাড়িতে। বাবু, সেই কখন থেকে আপনাকে কল করছি, জলদি করে ঘাটপাড়ার ফ্যাক্টরিতে আসুন। থানার ওই নতুন বড় বাবু আর ওই প্রতাপ, এরা মিলে আমাদের সমস্ত মদের ঠেক আর ফ্যাক্টরি সিলগালা করে দিয়েছে। আপনি জলদি আসুন, নাহলে সব শেষ হয়ে যাবে। সালার সুর প্রতাপ, এই তুই ওদেরকে আটকা, আমি ছেলেপেলে নিয়ে আসতেছি। জলদি আসুন বাবু, জলদি। এই সব ছেলেপেলের উঠা আর গাড়ি বের কর, ঘাটপাড়ার ফ্যাক্টরিতে বাবাল হয়েছে। কৃষ্ণকান্ত বাবু, ওই নতুন ইন্সপেক্টর রাজেশ আমার সব ফ্যাক্টরিতে ছাপা মেরেছে। আজ কিন্তু ওর জীবনের শেষ দিন। বাছরা, কি বললা? তোর পাছা মেরেছে? আরে পাছা না, ছাপা ছাপা, রেট রেট। তাই বলো? আমিও তো বলি, ছাপার কথা বলে তোমার ওটা মেরে দিয়ে চলে গেল, এটা কোনো কথা? বলে মতলব, আপনি এই রেটের কথা জানতেন? আলবাত। শোনো বজরা, বাংলায় বর্গি আসবে আর সে কথা দিল্লি জানবে না, সেটা কখনো হয়? শোনো বজরা, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। সেকালে বাংলার থেকে 2 বছরের খাজনা যায়নি দিল্লিতে, আর সেখান থেকে বর্গিরা চোতা পায়নি বলে বাংলায় বর্গি পড়েছিল। তুমিও গত 2 বছর ধরে এমএলএ হওয়ার পর দিল্লিতে তো কোনো খাজনা পাঠাওনি, সেই জন্য তোমার ফ্যাক্টরিগুলোতে ওই পুলিশ পড়েছে। তাহলে এর পেছনে আপনারা? দেখো বজরা, মানুষ মনে করে এটা গণতান্ত্রিক দেশ আছে, তারা দেশ চালায়। আসলে তারা দেশ চালায় না, চালায় ব্যবসায়ীরা। আর এই দেশের সব থেকে বড় ব্যবসায়ী কারা জানো? আমরা, নেতারা। আর বেটা, দেশ চালাতে হলে তো সবকিছু জেনে শুনে বুঝে তারপর করাতে হয়। এখন রাখো,
সকালে পার্টি মিটিং আছে, আমার সেখানে যেতে হবে। আমি তোমার খবরটা পার্টি মিটিং এ পৌঁছে দেব, তুমি চিন্তা করো না। সালা সুর বাচ্চা, দেখে নেবো সবকটাকে। বজ্রের আগে ফসফস করতে করতে ওর বন্দুকটা টেনে বের করে সাথে নিল। তারপর সব চালাচামুন্ডা নিয়ে ছুটে গেল ফ্যাক্টরির দিকে। आइए आपका इंतजार था। বজ্রবাবু, আপনি তো আসলেই সময়ের কাজ সময় করেন, বলেন বই কি, সময়ের আগে আগে করে ফেলেন। তো এসেই যখন পড়েছেন, তাহলে চলুন আপনার ইজ্জত লুণ্ঠন কর্মসূচি সেটা শুরু করা যাক। তাহলে শুরু করি। কেস নাম্বার 1, অবৈধ মদের ফ্যাক্টরি আর সমস্ত অবৈধ ঠেক। কেস নাম্বার 2, অবৈধ ড্রাগস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আর কেস নাম্বার 3-তে যে পরিমাণে অস্ত্র সাথে নিয়ে এসেছেন, তার মধ্যে 7-8টার তো লাইসেন্স আমি কনফার্ম নেই, তাহলে সেখানে টাডা তো দেয়াই যায়। কি বলেন? চ্যাংরাম হচ্ছে, তুই চিনিস নি এখনো আমাকে। আর তুই কি বললি, আমাকে অ্যারেস্ট করবি? এই গৌরীপুরে এসে আমাকে এমএলএ বজরাকে তুলে নিয়ে যাবি? আর আমার এই বাচ্চা কাচ্চাগুলো এত এত অস্ত্র শস্ত্র নিয়ে কি গুল্লি ডান্ডা খেলবে? সাহস থাকলে আয়, দৌড় দেখি। ও বুঝতে পেরেছি, আপনি মনে হয় আমাদের দুজনকে দেখে একটু ভমকে গিয়েছেন। তো প্রতাপ, ডাকুন দেখি। জি স্যার। বয়েস, এমএলএ বোকাচোদা বজরা, তোমাকে পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে। सरेंडर করলে কর, ना होले हम तुम्हारे अंदर इतने छेद करेंगे कि कंफ्यूज हो जाओगे कि सांस कहां से ले और पादे कहां से। ওহ জিও ভাইজান। রাজেশ বাবু, আমি স্যালেন্ডার করছি। এই তোরা অস্ত্র ফেলে দে। প্রতাপ বাবু, টু বোরিং। কই ভাবলাম একটু সরকারি গুলি খরচ করার স্কোপ পাবো, এ মাল তো স্যারেন্ডার করে দিল। বজরা, তোমার এদিকে কিচ্ছু হবে না। প্রতাপ বাবু, আপনি এক কাজ করুন, এই বাচ্চা কাচ্চাগুলো আর সাথে অস্ত্র আর অবৈধ যতগুলো মদ গাঁজা পাওয়া গিয়েছে সবগুলো একটা ট্রাকের মধ্যে ভরে থানায় নিয়ে আসুন। আর আমি এমএলএ বাবুকে সম্মান দিয়ে নিয়ে যাই, কারণ সম্মান দিলে স্যার সম্মান লুটা যায়। আরে না রে পাগলা, সম্মান পাওয়া যায়। জি স্যার। আর ওই হ্যান্ডকাফটা? ওহো, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এক কাজ করো, একটা ওনার হাতে লাগাও, আর একটা হচ্ছে আমার জিপের ফ্রন্ট সিটের বাঁ সাইডের রডটার মধ্যে। জি স্যার। ক্লাইম্যাক্সটা না জমলো না, কি যেন বড়সড় একটা মিসিং। এই বজরাবাবু, এত সহজে কেন সারেন্ডার করলেন? রাজেশ বাবু, আমার বাবা বলতেন সময়ের রুখ বদলায়, আর মানুষ যদি সেটা না বুঝতে পারে তাহলে তার ধ্বংস নিশ্চিত। তেমনি ঠিক আজ রাত 12টার সময় আমার সময়ের রুখ বদলেছে। দেখুন প্রতাপ বাবু, আমার ভয় আপনার ওই ভার্দি, সরকারি গুলি কিংবা কানুন কোনোটাই না। কারণ আজ অবধি এই দেশে কোনো নেতার বিচার হয়নি, হবেও না। তাহলে আপনার ভয়টা কোথায়? আপনি আপনি इस रास्ते से এই রাস্তা से আপনি যাবেন না। না 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 না, গাড়ি ঘোরান। আপনি এই রাস্তা से যাবেন না। বাহ, ভারী থিয়েট্রিক্যাল হাসি দিলেন তো। হাসতে হাসতে ভয়? এটা জোড়া পাহাড়ের রাস্তা, আপনি গাড়ি ঘোরান, এদিক দিয়ে যাবেন না। হোর, চোর কবে থেকে পুলিশকে অর্ডার দেওয়া শুরু করলো? এখন তো পাবলিক এসে রাইটারকে গালি দেবে। ওই তো। এ কি, আমেনা এত রাতে এই রাস্তায়? ও জঙ্গলে ঢুকে গেল কেন? আপনি গাড়ি এখানে থামালেন কেন? চলুন স্যার, চলুন, জলদি এখান থেকে চলুন। ওই যে এখানে চলুন, জলদি এখান থেকে চলুন। ধ্যাত, বেহুদা নটাঙ্কি। বসুন চুপচাপ এখানে। স্যার আমাকে একা রেখে যাবেন না স্যার, আমাকে একা রেখে যাবেন না। বসুন তো। আমেনা।
রাজেশ জিপ থেকে নেমে এগিয়ে যাচ্ছিল যে দিকটায় ও আমিনাকে দেখেছিল। রাজেশ জিপ থেকে কিছু দূর এগোতেই পাহাড়ের ওপর থেকে এক দোতলার সমান বিশাল বড় বোল্ডার পাথর আচমকা গড়িয়ে জিপের উপর পড়ে জিপটাকে এক মুহূর্তে থেতলে দিল, আর সাথে থেতলে গেল বজ্রাও। পুরো ঘটনাটা এতটাই কম সময় হয়েছে যে রাজেশ দাঁড়িয়ে সব কিছু দেখে থমকে রইল। রাজেশ পুলিশের কাজের প্রয়োজনে অনেকবার বন্দুক যুদ্ধের সম্মুখীন হয়েছে, কিন্তু কখনোই এতটা অবাক আর ঘাবড়ে একসাথে যায়নি সে, যতটা সে এইমাত্র হলো। একটু ভালো করে খেয়াল করে রাজেশ দেখল যে গাড়ি আর বজ্রার দেহটা তো আর বোল্ডারের নিচে পড়ে থেতলেছেই, সঙ্গে বজ্রার মাথাটাও শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে আছে। সে কাটা মাথার চোখ যেন সাক্ষী দিচ্ছে যে সে অতি প্রাকৃতিক ও অতি ভয়ঙ্কর কিছু দেখেছে। রাজেশ সব দেখছিল, আর ঠিক তখনই ঘটনাস্থলে পেছনে থাকা প্রতাপের গাড়িটাও পৌঁছে যায়। প্রতাপ এসে প্রথমে এসব দেখে তো প্রায় বমি করে দিয়েছিল, কিন্তু ও খেয়াল করলো রাজেশ একদম থম ধরে আছে। ও হয়তো ব্যাপারটা বুঝতে পারে, তাই রাজেশের কাছে গিয়ে বলে, স্যার আপনি থানায় যান, আমি এই দিকটা সামনে নেব, আপনাকে ক্লান্ত মনে হচ্ছে। রাজেশের এ কথা শুনে কি হলো কে জানে, সে সেই জোড়া পাহাড়ের ওখান থেকে থানার দিকে হাঁটা দিল। প্রায় ঘণ্টাখানেক হেঁটে রাজেশ পৌঁছল থানায়। এই পুরো সময়টা ওর মাথায় শুধু একটা বিষয় ঘুরছে, কি, কেন, কিভাবে সম্ভব। থানায় নিজের কেবিনে ঢুকে রাজেশ হাতে মুখে পানি দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছে। নিজের চেয়ারে বসে মাথার উপর ঘন ঘন শব্দ করে ঘুরতে থাকা ফ্যান তার দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় কিরে, এতদিন পর হঠাৎ? গেস হোয়াট, আমি কোথায়? বুঝেছি, চলে আয়, আমি থানাতেই আছি। ঠিক আছে, আমি ঘন্টাখানেকের মধ্যে এখান থেকে সব প্যাক আপ করে চলে আসছি। দাঁড়া, শোন, এমনিতেই মগজমারি হয়ে আছে, থানায় আসলে আমার বন্ধু দীপক হয়ে আসবি, ওই জার্নালিস্ট দীপকটা যেন ওখানেই থেকে যায়। ওকে ডিটেকটিভ আরিফ হক সাহেব। আরে কি সব আলবাল বকছিস? আরে সরি, কিছুক্ষণ আগে এক দাদার সাথে কথা হচ্ছিল, তোদের দুজনের গলার কণ্ঠ এতটাই এক, তাই একটু গুলিয়ে গেল। ছাড়ছি তাহলে, ঘন্টাখানেকের মধ্যে চলে আসছি। ঠিক আছে। কে? স্যার, আমি কাশেম, ভেতরে আসবো? হ্যাঁ আসুন। স্যার, আমি খুবই দুঃখিত গতকালকে না আসতে পারার জন্য। আপনি আজই বা আসতে গেলেন কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার পা এখনো ঠিক হয়নি। আপনাকে স্যার একটা স্যালুট দিতে এসেছি স্যার। ওই হারামি বজ্রার আপনি একটা বিহিত করতে পেরেছেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কেন? ও আবার আপনার সাথে কি করেছিল? স্যার, আমার মেয়ে আমেনা, ওর একমাত্র বান্ধবী রাধা, ওই মেয়েটার সাথে বজ্রা অনেক ব্যভিচার করেছে স্যার। শেষমেশ ওই জোড়া পাহাড়ের উপর থেকে গত 5 বছর আগে মেয়েটাকে ফেলে দিয়ে মেরে দিল। ওই যে গতকালকে চৈতন্যকে দেখেছিলেন, ওরই মেয়ে ছিল রাধা। মেয়েটা বড় ভালো ছিল স্যার। আমার মেয়ে আমেনা, ও পোলিও রোগী, ছোটবেলার থেকে হাঁটতে পারে না। ওর সাথে গ্রামের কেউ মিশতো না, কেউ খেলতো না। এই রাধা ছোট থেকে ওর সাথে সাথে থাকতো, ওর সাথে খেলতো। মেয়েটা আমার উঠোনে আমার চোখের সামনেই বড় হয়েছিল। আমি ওকে আমার নিজের মেয়ের মতোই দেখতাম। কিন্তু ওই পিচাসের কুনজরে মেয়েটার জীবন শেষ হয়ে গেল। আমি স্যার সব জানতাম, আমি সব জানতাম, কিন্তু আমি স্যার ছোট মানুষ, তাই কিচ্ছু করতে পারিনি। কিন্তু স্যার আপনি পেরেছেন স্যার। হ্যাঁ কাসেম সাহেব, আমি আসলে কিছুই করিনি, পুরোটাই একটা প্রাকৃতিক দুর্ঘটনা। ওয়েট, আপনি কি বললেন? আপনার মেয়ের পোলিও, হাঁটতে পারে না? মস্করা করছেন নাকি? গতকালকে আমাকে দুবেলা খাবার দিয়ে গেল, শুধু তাই কেন, আপনার এই পায়ের ব্যথার কথাও তো ওই আমাকে এসে বলে গেল। না স্যার, কোথাও মনে হয় কিঞ্চিত ভুল হচ্ছে। আমার মেয়ে হাঁটার তো দূরে কথা, গতকালকে আপনাকে নামিয়ে দিয়ে বাড়ি এসে দেখি ওর শরীরটা বেশ খারাপ। পরে সাথে সাথে ওকে সদর হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কাসেম সাহেব, আপনি আমাকে আপনার মেয়ের ছবি দেখান তো। মানে আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই তো, এই হচ্ছে আমার মেয়ে আমেনা। দেখুন স্যার,
না 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 না, ও তো আসেনি। আমিও তো সেটাই বলছি স্যার। তাহলে কালকে দুবার না, আজ সকালেও তো আমি যাকে দেখলাম সে কাশেম। কাশেম, তোমার ফোনে কি রাধার কোনো ছবি আছে? না স্যার, আমার ফোনে তো কোনো ছবি নেই ওর, কিন্তু হ্যাঁ স্যার, আমার বাড়িতে একটা অ্যালবামে মেয়েটার দুটো ছবি আছে। আপনার পায়ের এই অবস্থা, আমি আপনার সাথে যেতাম, কিন্তু আমার এক বন্ধু আসছে। আপনি কি একটু কষ্ট করে ছবি দুটো নিয়ে আসতে পারবেন? হ্যাঁ স্যার, আমি এখনই যাচ্ছি স্যার, আমি নিয়ে আসছি আপনার জন্য। হ্যাঁ কাশেম, এসো। কিরে, শোধ নিচ্ছিস নাকি? ও দীপক, আয় আয়। না আসলে আমি আমার এক কনস্টেবলের জন্য ওয়েট করছিলাম। ব্যস্ত মানুষ, বন্ধু বান্ধবের খোঁজই নিস না। ওইসব বাজে কথা বলে লাভ আছে? শোন, আমাদের জীবন হচ্ছে নদীর প্রবাহের মতো, কখন যে কোন দিক দিয়ে বাঁক নিবে তা আমরা নিজেরাও জানি না। সেই প্রবাহই তো আজ তোমাকে বাঁচিয়ে দিল। মানে? তোর জুনিয়র প্রতাপ সাহেব, উনি বললেন তুই নাকি গাড়ি থামিয়ে মূত্র প্রবাহ করতে নেমেছিলি, আর সে সময় নাকি পাহাড় থেকে বোল্ডারটা এসে তোর গাড়ির উপরে পড়লো, তাতেই নাকি এমএলএ বজরা মারা গিয়েছে। উনি বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ ওইভাবেই, ওই তো, হ্যাঁ ওটাই। বন্ধু, তোমার রিপ্লাইটা কেমন যেন লাগছে। আরে না না, ওই রাতে একটু জল বেশি খেয়ে ফেলেছিলাম, তারপর যা হয় আর কি। তুই ছাড় না, ওই ফোনে কার জন্য কথা একটা বলছিলি, ওই আরিফ হক না কি যেন? ও হ্যাঁ, ওই ঢাকার একজন প্রাইভেট ডিটেকটিভ, আর তার স্পেশালিটি হলো সে রিসেন্টলি কিছু প্যারানর্মাল কেস সলভ করেছে। ভাট গল্প, ছাড় তো এসব, এসব আবার হয় নাকি? দেখ, আমি তাকে পার্সোনালি চিনি, উনি সলিড ম্যাটেরিয়াল। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। স্যার এই যে ছবি দুটো। এই কি করে সম্ভব? এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হয়েছে স্যার? কি রে, এনিথিং রং? তুই এমন ঘাবড়ে গেলি কেন? দীপক, ডিটেকটিভ আরিফ সাহেবের নাম্বারটা দে তো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কুয়াশা ক্লাসিকের গল্প কলঙ্কিনী রাধা, এবং আজকে ছিল এই গল্পটির দ্বিতীয় পর্ব, যেটা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন। গল্পটি আপনাদের জন্য লিখেছেন ভূতম প্যাঁচা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর আজকে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আজকের পর্বে রাজেশের চরিত্রে ছিলেন আবির, আমিনা ও রাধার চরিত্রে ছিল প্রিয়ন্তী, বজ্রা ও চৈতন্যের চরিত্রে ছিল আলিফ, পুলিশ অফিসার প্রতাপের চরিত্রে ছিল হিমেল, সাংবাদিক দীপকের চরিত্রে ছিলেন ফয়সাল, আর আমি তো ছিলামই আপনাদের সঙ্গে আরজে শারমিন। তো আপনাদের কেমন লেগেছে গল্পটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাক, আগামী কুয়াশা ক্লাসিকে আবারও কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।